সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আজকে নানাখী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নানাখী পূর্বপাড়া মালস জামে মসজিদে গিয়েছিলেন। মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ১৬,৩৭০ নং রিটের আদেশে বর্ণিত বিষয়াদি নিয়ে আপনারা তদন্তে এসেছেন কিংবা জানার জন্য এসেছেন। সেই আলোকে আপনি আমার নিকট জানতে চেয়েছেন আমাকে নিয়ে ওখানে এত প্রশ্ন কেন। প্রথমত আমি জনাব ইয়াকুব মুন্সির মেয়ের মেয়ের ঘরের ঘরের নাতি আর কি। সেই সুবাদে ওখানে আমার একটা সহ অংশীদার সেখানকার, এবং মসজিদটা নির্মিত হয়। মসজিদটা যেহেতু আমাদের মায়ের পূর্বপুরুষদের, সুতরাং সেখানে যাওয়া আসা 14 সাল থেকে আমার। তো আস্তে আস্তে সেখানে যিনি আছেন মসজিদের দলিলে উল্লেখিত, মসজিদের 12,926 নং দলিলে উল্লেখিত কমিটির মোতাওয়াল্লি ও সভাপতি জনাব ডক্টর কাজী আক্তার হামিদ সাহেবের গ্রামের বাড়ির দেখাশোনার দায়িত্ব পালন করে আসছি। উনি সম্পর্কে আমার মামাও হন। সেই সুবাদে ওখানে যাওয়া আর কি। তো সাম্প্রতিক দিনে ধরেন 5/9/2024 তারিখে বিপ্লব পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা ঢিলাঢালা থাকার সুযোগ নিয়ে মুল্লুক হোসেনের ছেলে ও নাতিগণ সম্মিলিতভাবে অত্র জামে মসজিদে 10 বৎসর যাবৎ কর্মরত ইমাম মনির হোসেনকে জোর করে সন্ত্রাসী কায়দায় বের করে দিয়ে মসজিদে থাকা সিসিটিভি ক্যামেরা ও রাউডার তারা জনাব হাবিবুর রহমান অর্থাৎ বর্তমান ইমাম রকিবের আব্বা নিয়ে যান। তো এই বিষয়ে আমি মোহাম্মদ রুহুল আমিন, পিতা মৃত মৌলভী আক্কাস আলী, গ্রাম নয়াপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, আমি নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত কমপ্লেন করি, উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত কমপ্লেন করি এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর লিখিত কমপ্লেন করি। তারপর যখন পুলিশ সুপার নারায়ণগঞ্জ বরাবর দরখাস্ত করি, এতগুলো দরখাস্ত করার পরে যখন কোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না লোকাল প্রশাসন, তখন চিন্তা করলাম কি করা যায়। এই অবস্থাতে তখন আমি আরেকটি চিঠি লিখলাম বরাবর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বরাবর চিঠি দেওয়ার পরেও কোনো ধরনের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ দৃশ্যমান না হওয়ার ফলশ্রুতিতে চিঠিগুলো নিয়ে এবং ওয়াকফ প্রশাসনকেও চিঠি দেই। আমি যখন ওয়াকফ প্রশাসনকে এনলিস্টমেন্টের জন্য আবেদন করি, তখন আমার আবেদনের কথা শুনে সাথে সাথে জনাব হাবিবুর রহমান পিতা মুল্লুক হোসেন অত্যন্ত অত্যন্ত সুচতুর। তিনি কি করলেন, তিনি আমার পরবর্তী সময়ে তিনি আরেকটি গিয়ে এই মসজিদের এনলিস্টমেন্টের জন্য আবেদন করলেন। কিন্তু আবেদনের ফর্মে স্পষ্টভাবে বলা আছে দলিল নাম্বার এবং সন তারিখ এগুলোর কথা বলা আছে। তিনি সেই দলিল নাম্বারের জায়গায় লিখেছেন দলিল নাই, রেকর্ড মূলে। তো এখন রেকর্ডটা মুল্লুক হোসেন খুব চালাক মানুষ ছিলেন। তো ওনার ভাই জনাব আব্দুল হামিদ সাহেব ঢাকায় বসবাস করায় উনি সমস্ত সম্পত্তি পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত না হলেও মুল্লুক হোসেন তার রেকর্ডগুলা করিয়েছেন উত্তরাধিকার সূত্রে। আপনারা দেখতে পারেন ওই
ওগুলো তো রেকর্ডগুলা যখন দেখবেন, তখন তার হিস্সাটা যখন দেখবেন, তখন স্পষ্ট যে কেউ বুঝতে পারবে যে এগুলা সব ওয়ারিশ সূত্রে দেখানো হয়েছে। আসলে মূলত মুল্লুক হোসেন, যেখানে মুল্লুক হোসেনের ছেলেরা, যেমন ধরেন আপনার মরহুম আব্দুল কাদির, মিজান, হাবিবুর রহমান, শামসুর রহমান, ওনারা যেখানে বসবাস করতেছেন সম্পূর্ণ জমিটি ক্রয় সূত্রে মালিক, অর্থাৎ দান সূত্রে। আব্দুল হামিদ সাহেব দান করেছেন, সেই দান সূত্রে মালিক হইয়া বসবাস করতেছেন। কিন্তু ওনাদের রেকর্ডে গিয়ে দেখবেন কি বলে ওয়ারিশ সূত্রে, মানে পৈতৃক ওয়ারিশ সূত্রে যেভাবে হারাহারিভাবে হয়, 4 আনা 8 আনা এভাবে দেওয়া আছে। তো সেই একই প্রক্রিয়ায় নানাখি পূর্বপাড়া মালস জামে মসজিদের জমি কিন্তু মসজিদের নামে মাত্র 7%, কিন্তু মুল্লুক হোসেন সাহেব 9% রেকর্ড করান এবং তার নামে রেকর্ড করান। মূলত এখানে দাগেও পরিমাণেও ভুল হয়েছে। খতিয়ানটা ঢুকার কথা ছিল 241, কিন্তু মুল্লুক হোসেনের খতিয়ান 240-এ 781 নম্বর দাগটা ঢুকে যায়। এই বিষয়ে আমি আমুক্তার নামা ক্ষমতা বলে একটা সোনারগাঁও সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নাম্বার হচ্ছে 262/2024, সোনারগাঁও সহকারী জজ আদালত, নারায়ণগঞ্জ। তো এর পরবর্তীতে তারা আরেকটি কাজ করেছে। এই রেকর্ডের মূলে তো তারা এটা করে, রেকর্ডটাতে এইভাবে প্রতারণা করে করছে, সেখানেই ক্ষান্ত হয়নি। ডক্টর কাজী আক্তার হামিদ সাহেব এই মসজিদের তাদের উত্তরাধিকার সূত্রে যেভাবে মসজিদ চলে আসছে 1978 সাল থেকে, দেখতে পাচ্ছেন ওনার বোনের হাজবেন্ড মুজাম্মেল হক ভুইয়া পরিচালনা করেছেন, ওনার বড় ভাই আজিজ আহমেদ সাহেব পরিচালনা করেছেন, বর্তমানে আক্তার হামিদ সাহেব পরিচালনা করতেছেন। তো এই সুবাদে তিনি ডক্টর হামিদ সাহেব আপনার মসজিদ নির্মাণ কাজের জন্য একটি ফর্মালিটি রক্ষার জন্য একটি রেজুলেশন করেন। দেখেন, আপনাদের রেজুলেশনটা দেখাচ্ছি। আপনার রেজুলেশনটা করা হয় 10/1/2013 সালে। এই রেজুলেশনে আপনারা দেখবেন, এটা কিন্তু ডক্টর কাজী আক্তার হামিদ সাহেব নিজে করেছেন, সবার সম্মতি, সকলের উপস্থিতিতে। এই দেখেন, ওনার সাইন আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি আপনার এক এক করে নাম বলছি। দেখেন, ডক্টর কাজী আক্তার হামিদ মোতাওয়াল্লি। 2 আব্দুল গনি, মুল্লুক হোসেনের বড় ছেলে আব্দুল গনি, তিনি হচ্ছেন সহসভাপতি। আব্দুল বাতেন, মুল্লুক হোসেনের বিমাতীয় ভাই আর কি, সহসভাপতি। শামসুর রহমান, উনি হচ্ছে মুল্লুক হোসেনের ছোট ছেলে। শামসুর রহমান সেক্রেটারি, এই নামের সাথে স্বাক্ষরও আছে। তারপরে এই দেখেন, এইখানে দেখেন, এটা কিন্তু একটু ভালো করে দেখেন। আব্দুল কাদির কি এখানে সহকারী সেক্রেটারি, আব্দুল কাদিরের নিজের হাতের স্বাক্ষর করা। তারপরে হুমায়ুন কবির হয়তো তখন ছিল না, এই জন্য স্বাক্ষর নাই। অ্যাডভোকেট আনোয়ার হোসেন মুন্সি, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আনোয়ার হোসেন মুন্সি, তিনি কি ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব, ওনার নামের পাশে উনি নিজে নামে স্বাক্ষর করেছেন। তারপরে তৎকালীন সময়ের মসজিদের ইমাম সাহেব তখন কে ছিল, বর্তমান বাংলা ভিশনের সাংবাদিক, সোনারগাঁ প্রতিনিধি জনাব আলামিন। তারপরে দেখতে পাচ্ছেন আছেন মসজিদের ইমাম আবু সিদ্দিক, উনি সদস্য। মিজানুর রহমান সদস্য, এই যে নামের পাশে স্বাক্ষর আছে। তারপরে এই যে হাবিবুর রহমান, 11 নম্বরে দেখতে পাচ্ছেন হাবিবুর রহমান, বর্তমান ইমামের বাবা। রকিব হোসেন, মাওলানা রকিব, কথিত মাওলানা হলে এগুলো করতো না, কথিত মাওলানা রকিবের বাবা 11 নম্বরে সাইন করে, নিজে সাইন করেছেন, দেখেন। তারপরে আছে আতাউর রহমান, এটা হচ্ছে দায়েনের ছেলে আতাউর রহমান, এই যে নিজের স্বাক্ষর করা আছে। তারপরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ইয়াজুল, মিজানুর রহমানের ছেলে ইয়াজুল, উনি নিজে স্বাক্ষর করেছেন। এই কমিটি গঠনটা দেখে এই যে আপনার মুল্লুক হোসেনের ছেলে ও নাতিরা খুব অতি গোপনে একটি রেজুলেশন করেছেন। 2000, দেখেন এই যে 2015 সালে 13/11/2015 সালে একটা রেজুলেশন করেছেন। এখানে কি করেছেন, এখানে
কমিটিতে মনোনীত মোতাওয়াল্লি মুল্লুক হোসেন। মুল্লুক হোসেনকে কে মোতাওয়াল্লি বানালো? ওয়াকিফকে। দলিল কোথায়? মোতাওয়াল্লি হতে হলে তো দলিল লাগে, দলিলটা কোথায়? দলিল ছাড়াই উনি মোতাওয়াল্লি নিজেকে দাবি করলেন। ওই যে রেকর্ড, ভুয়া রেকর্ডের বলে, এটাতে কিন্তু আরেকটা প্রবলেম আছে। এই যে মতো ইয়াকুব মুন্সি, এই দেখেন এখানে কে কে স্বাক্ষর করেছেন আপনারা দেখেন। এই দেন আব্দুল কাদির কিন্তু আগেরটাতে সহকারী সেক্রেটারি, আপনারা দেখেছেন। এটাতে উনি নিজেই মোতাওয়াল্লি সেজে গেছেন। এই যে আব্দুল কাদির স্বাক্ষর করেছেন কার কার সমর্থনে? এই যে আব্দুল গনি, আব্দুল কাদিরের ভাই, শামসুর রহমান আব্দুল কাদিরের ভাই, আনোয়ার হোসেন আব্দুল কাদিরের ছেলে, তারপরে আবু সিদ্দিক আব্দুল কাদিরের ভাই, মিজানুর রহমান আব্দুল কাদিরের ভাই অর্থাৎ মুল্লুক হোসেনের ছেলে, হাবিবুর রহমান বর্তমান রকিবের বাবা, এই দেখেন রকিবের বাবা, তারপরে হুমায়ুন কবির, এটা হচ্ছে মিজানুর রহমানের ছেলে, এই আপনার আব্দুল কাদিরের ভাতিজা হুমায়ুন কবির। তারপরে হচ্ছে জাকির মাস্টার, উনি হচ্ছে আব্দুল কাদিরের ছেলে, মুল্লুক হোসেনের নাতি। ইয়াজুল হচ্ছে মুল্লুক হোসেনের নাতি, মিজানুর রহমানের ছেলে। অর্থাৎ এক পরিবারের 10 জনে 10 প্রতারক মিলে অতি গোপনে রেজুলেশনটা করে আপনার কি করছে, একই পরিবারের 10 জন 10টা প্রতারক মিলে নানাখি পূর্বপাড়া মালস জামে মসজিদের 22% জমি, এই দেখেন আপনারা 22% জমি, এই যে আব্দুল কাদির স্বাক্ষরটা দেখছেন, আব্দুল কাদির, এই দেখেন আপনারা 15/12/2015 দেখছেন, 15/12/2015-তে দলিল নাম্বারটা হচ্ছে দেখেন 16,304, ঠিক আছে, 16,304/2015, ঠিক আছে। এখানে আব্দুল কাদির কিন্তু এখানে বলেছেন 13/11/2015 তারিখের রেজুলেশন মোতাবেক মসজিদের মোতাওয়াল্লি নিযুক্ত হয়। এর আগে যেই রেজুলেশনটা করেছে এটা কি বাতিল হয়েছিল? আচ্ছা, উক্ত মোতাওয়াল্লিকে মসজিদ বরাবর ওয়াকফকৃত নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয় করার জন্য অনুমতি দেওয়া হয়। আচ্ছা, এটা কি পারে মসজিদ কমিটি মানে এভাবে কি বিক্রি করার অনুমতি দিতে পারে? আচ্ছা, যাই হোক, ওনারা ঘরোয়াভাবে নিজেরা করে, এই যে দেখেন আপনারা 15%, এটাতে আছে 11%, মোট 22% জমি আব্দুল কাদির ও আব্দুল কাদের ছেলে এবং চাচাতো ভাইয়েরা মিলে বিক্রি করে সম্পূর্ণ টাকাটা আত্মসাৎ করেছে। এখন ওনারা বলে ডক্টর হামিদ সাহেবকে 14 লাখ টাকা দিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, 14 লাখ টাকার মেমোটা যদি দেখাইতে পারে, 14 লাখ টাকা ডক্টর হামিদ সাহেবের কাছ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে উদ্ধার করে দেব। কারণ আপনারা একটা জিনিস দেখবেন, এই যে এই তারিখটা খুব লক্ষ্য করবেন। যেই মেমোটা দেখাবে তারা কখনোই দেখাতে পারবে না এটার পরে কোনো ধরনের সিগনেচার করা, কোনো ধরনের টাকা গ্রহণ করার কোনো এভিডেন্স, কোনো স্বাক্ষর নাই। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, কোনো লয়ার কখনোই লিখিত ছাড়া কিন্তু আপনার কোনো টাকা পয়সা গ্রহণও করেন না এবং দেনও না। সাধারণত বাড়ির কাজ করাইতে গেলেও স্বাক্ষর করে নিয়ে আসতে হয়। সুতরাং এই যে তারিখটা দেখেন, তো এই সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরে তারা এই সমস্ত এই প্রতারণামূলক রেজুলেশনটার জন্য, এই রেজুলেশনটার মাধ্যমে যে টাকাটা আত্মসাৎ করেছে রকিব কথিত মাওলানা রকিবের বাবা, চাচাতো ভাইয়েরা, এদেরকে এই প্রতারণার মামলা থেকে বাদ দেওয়ার জন্য জনাব রকিব ইমাম হিসাবে নিয়োগপ্রাপ্ত না হইয়া তিনি সন্ত্রাসী কায়দায় তাদের বাপ, চাচাতো ভাইদের সন্ত্রাসী হিসাবে নিয়োগ করে তাকে রাখার জন্য নিয়োগ করে সে সন্ত্রাসী কায়দায় এই মসজিদে ইমামতি করতেছে। তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, সে কখনোই নিয়োগপ্রাপ্ত হননি, সে সন্ত্রাসী কায়দায় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে তিনি ইমামের জায়গা দখল করে আছেন। কিন্তু আমি একটা জিনিস, দুঃখের বিষয়, একটা কথা না বললেই নয়। এই দেখুন, এখানে এই যে মসজিদের দলিলটা, এখানে কমিটি গঠন পদ্ধতি সুস্পষ্টভাবে লেখা আছে। দেখেন,
আপনাদের দেখার সাথে এইটুকু অন্তত দেখিয়ে দিই। আশা করি লেখাটা বোঝা যাচ্ছে। আমি যেহেতু বুঝতে পারতেছি, আপনারাও বুঝতে পারবেন। দেখছেন, এখানে যেভাবে বলা আছে এর বাহিরে যদি প্রবলেম হয় এই দলিলটা বাতিল চাক, জনাব আব্দুল কাদির কিংবা মুল্লুক হোসেনের ছেলেপেলেদের কি কখনো ওদের কি সম্ভব হবে এই দলিল বাতিল করানো? কোনোভাবেই সম্ভব না। এখন দলিল বাতিল না করতে পারবে না কেন? এই দলিল থেকে আজ থেকে বহু বছর আগে আব্দুল কাদের, মিজান, হাবিবুর রহমান তারা কিন্তু জমি ক্রয় করেছে। ওনারা এটা সম্পর্কে বহু আগে থেকেই জ্ঞাত। এখন বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে আর হচ্ছে গিয়া আইন শৃঙ্খলা ঢিলাঢালা থাকার সুযোগ নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এগুলা করতেছে। আপনারা দেখেন, মসজিদের যৌথ অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও মসজিদের অ্যাকাউন্টের টাকা জমা না দিয়ে আব্দুল কাদেরের ছেলে মুজাম্মেল ও রাজু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এটা কি সন্ত্রাসী নয়? আপনি জানেন আমাদের যে মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের সংবিধান রক্ষার সংবিধানের রক্ষক হিসাবে আমি অন্তত শুনেছি এবং বিশ্বাস করি। তো এই সাংবিধানিক কোর্টের আদেশ হওয়া সত্ত্বেও রকিব যদি মাওলানা হতেন, আলেম, আমার আব্বাও ইমামতি করতেন, সুতরাং আমি ইমামতি পেশাটাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং ইমামদেরকে আমি সম্মান করি। কিন্তু পরিতাপের বিষয়, আমি রকিব সাহেবকে ইমাম বলতে পারছি না, কারণ তিনি সন্ত্রাসী না হলে এই মসজিদে এভাবে নিয়োগপ্রাপ্ত না হয়ে তিনি ইমামের জায়গাটা দখল করতেন না। উনি ক্রিমিনাল, কারণ হচ্ছে উনি ওনার বাবাকে রক্ষা করার জন্য, উনি ওনার বাবা, চাচাতো ভাইকে তারা যেই প্রতারণা করে মসজিদের সম্পত্তি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে, সেই আত্মসাৎ থেকে রক্ষার জন্য তিনি ভ্যানগার্ড হিসাবে ইমামের জায়গাটা দখল করে রেখেছেন। আপনারা দেখবেন ফেসবুকে অনেক পোস্ট রকিবের বিরুদ্ধে দেখি। একজন আলেম যদি প্রকৃত আলেম হতো, সেক্ষেত্রে কিন্তু এইভাবে এত হেয় প্রতিপন্ন হয়ে ইমামতি করার কথা না। আমার আব্বাও ইমামতি করতেন, সুতরাং আমি এই সমস্ত জিনিস দেখেই বড় হয়েছি। এখন রকিবকে তুরুকের তাস হিসাবে ব্যবহার করে মুল্লুক হোসেনের ছেলেরা যে প্রতারণা করেছে, মসজিদের সম্পত্তি বিক্রি করে দিয়েছে, বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা জমি পুনরুদ্ধারের জন্য মামলা করায় এখন তারা মসজিদ দখল করে চাচ্ছে যে কোনো রকম নিয়ে বাঁচা যায়। আসলে আরেকটা বিষয় হচ্ছে, গত 7ই জানুয়ারি আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টের রায়ে হাইকোর্টের রিট পিটিশনে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার 5 নং বিবাদী হিসাবে পক্ষ করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 6 নং হিসাবে পার্টি করা হয়েছে। ওনাদের উপর মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন যে আগামী 2 মাসের মধ্যে ওনারা যে দলিলটার কথা বলেছি, এই দলিলটা ইনভেস্টিগেশন করা 16,304 আর হচ্ছে এই ভুয়া রেজুলেশনটা ইনভেস্টিগেশন করে প্রতিবেদন দাখিল করার কথা। তো এই 2টা জিনিস, এটা তার আরেকটা জিনিস বলেছেন 7 নাম্বার হইতে 16 নাম্বার 15 পর্যন্ত যারা আছে তারা মসজিদের ওয়াকফকৃত সম্পত্তিতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, মসজিদের কোনো ইমাম নিয়োগ দিতে পারবে না এবং মসজিদের কোনো কিছুতেই এন্টারফেয়ার করতে পারবে না, এই মর্মে আদেশ দিয়েছেন। এবং এটা জন্য নেসেসারি অ্যাকশন নেওয়ার কথা বলেছে মহামান্য হাইকোর্ট 2 মাসের মধ্যে। জনাব মুল্লুক হোসেনের নাতিরা ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে ওনারা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জাজ আদালতে একটি আপিল ফাইল করেন। আপিল নাম্বারটা হচ্ছে 242/2025।
তো ওই আপিল 22 তারিখে করা হয়, 22শে জানুয়ারি। 23 তারিখে এটা কজ লিস্টে থাকে, আইটেম নাম্বার ছিল 29। আপনারা দেখে নিতে পারেন 29 তারিখ চেম্বার জাজ আদালতে। ওখানে কিন্তু যে হাইকোর্টের রায়টা কিন্তু স্থগিত করে নাই, তারা কিন্তু হাইকোর্টের আদেশটাকে স্থগিত করার জন্য গিয়েছিলেন। হাইকোর্টের আদেশ স্থগিত না করে পুনরায় হাইকোর্টে প্রেরণ করে দিয়েছেন, কোনো ধরনের আদেশ দেয় নাই, নো অর্ডার। তো এইটাকে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে যে তাদেরকে নাকি হাইকোর্টে 2 মাসের মধ্যে হিয়ারিং করার কথা বলেছে। আসলে এই ধরনের কোনো আদালত এই ধরনের কোনো অবজারভেশন দেয়নি। উচ্চ আদালতের রায়কে পর্যন্ত তারা বিকৃত করছে। এখানে কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 7 নম্বরে যিনি আছেন তিনি একজন নারায়ণগঞ্জ জজ আদালতে আইন পেশায় নিয়োজিত। তিনি কিভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে এইসব কার্য পরিচালনা করতে পারে, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আর আমাদের সোনারগাঁও উপজেলা প্রশাসন আজকে 7 তারিখে আমরা মহামান্য হাইকোর্টের আদেশটি অফিসিয়ালভাবে জমা দিয়ে রিসিভ কপি নিয়ে আসছি। আমাদের সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারকে এটা অফিসিয়ালভাবে দিয়েছি। এটা রিসিভ করে তিনি রেখেছেন। এই পর্যন্ত ওনারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে দৃশ্যমান নয়। আরেকটা জিনিস বলে রাখি, মহামান্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর কাজী আক্তার হামিদ সাহেব অত্যন্ত নিরপেক্ষ একজন ব্যক্তি হওয়ায় প্রয়াত আইনমন্ত্রী জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব সন্তুষ্ট হয়ে জনাব ডক্টর কাজী আক্তার হামিদ সাহেবকে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছিলেন। এখন সাম্প্রতিক সময়ে মুল্লুক হোসেনের ছেলে এবং নাতিরা ওনাকে অত্যন্ত সুচতুরভাবে মসজিদের নামে কালেকশন করে, মসজিদের জমিতে মাদ্রাসা নির্মাণের নামে কালেকশন করে যাতে পরিবার পরিজন নিয়ে চলতে পারে, সেভাবে চলার জন্য একজন নিরপেক্ষ অরাজনৈতিক ব্যক্তিকে রাজনৈতিক ট্যাগ লাগানোর জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন। তো সোনারগাঁওবাসীকে আমি বলবো অত্যন্ত সাবধান, যে মুল্লুক হোসেনের ছেলে নাতি কিংবা মুল্লুক হোসেনের আত্মীয় রিলেটেড মালস এলাকার কেউ যদি 5 তারিখ পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ বিরোধী কোনো কর্মকাণ্ডে ছিল বা কোনো সভা সেমিনার কিংবা রাজপথের কোথাও ছিল, এই ধরনের কোনো রেকর্ড আমার জানা নাই। আর এখন বর্তমানে তারা কিন্তু সুবিধাভোগী, তারা সুবিধা নেওয়ার জন্য ওখানে ক্লাব করেছেন, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের অকারেন্স করতে পারে, সামনে আপনারা দেখতে পাবেন। প্রথমত একটা দেখিয়ে দিলাম, মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ অমান্য করে তারা সন্ত্রাসীটাইকে তারা প্রাধান্য দিচ্ছে, তারা সর্বশক্তি পেশি শক্তি প্রদর্শন করার চেষ্টা করতেছেন মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে। তো আমরা সাধারণত যারা ক্রিমিনাল তারাই কিন্তু আইন লঙ্ঘন করে। আমি আবারও বলছি, রফিকুল ইসলাম মাওলানা বলাটা অন্যায় হবে, অন্য মাওলানাদেরকে অপমান করতে চাই না। সন্ত্রাসী বললে ভুল হয় কিনা জানি না, কিন্তু হাইকোর্টের যিনি আদেশ অমান্য করেন, আইন লঙ্ঘন করেন, তারা নিঃসন্দেহে সন্ত্রাসী। সেই সুবাদে আমি তাদেরকে সন্ত্রাসী বলবো। সন্ত্রাসী রকিব বেআইনিভাবে উচ্চ আদালতের আদেশ অমান্য করে তার বাবা চাচা প্রতারক, তার বাবা চাচা ও চাচাতো ভাইদের রক্ষা করার জন্য তিনি বেআইনিভাবে অনৈতিকভাবে মসজিদের ইমামের জায়গাটা দখল করে রেখেছেন। আমি সোনারগাঁও উপজেলা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, অনতিবিলম্বে এই সন্ত্রাসী আইন লঙ্ঘনকারীদেরকে মসজিদ থেকে মুক্ত করে আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।